গত ৩রা ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন আইন বা জরুরি অবস্থা লাগু করা হয় রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়েলের দ্বারা। অর্থাৎ দেশে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছিল। তবে তা আবার কিন্তু 6 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির দ্বারাই তুলে নেওয়া হয়েছিল। তবে এখন প্রশ্ন, কেনই বা এমার্জেন্সি লাগু করা হলো, আবার তা 6 ঘন্টার মধ্যে কেনই বা তুলে নিতেও হয়েছিল তাকে। আর এই ইমার্জেন্সি চলাকালীন কি কি নিষেধাজ্ঞা ছিল তা সব আজকের এই ভিডিওতেই জানার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। মঙ্গলবার অর্থাৎ ৩রা ডিসেম্বর সেখানকার সংসদে চলেছিল বাজেট অধিবেশন, আর সেখানেই তা নিয়ে শুরু হয় দু দলের মধ্যে বাকবিতণ্ডা। এছাড়া শোনা যাচ্ছে যে তার স্ত্রীর বিরুদ্ধেও ছিল দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ। সেখানে বর্তমানে যে শাসক দল রয়েছে তা পিপলস পাওয়ার পার্টি, আর বিরোধীদের স্থানে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। বলা হচ্ছে যে তারা নাকি আবার উত্তর কোরিয়ার যে কিম জং উন রয়েছে তার আইডিওলজিতে বিশ্বাসী বা তার আইডিওলজিতেই চলে মূলত, যার মধ্যে রয়েছে কমিউনিস্ট ধ্যান ধারণা। তো যাই হোক, মূল বিষয়ে আসছি। সেই যে বাজেট অধিবেশন আর তা নিয়ে বাকবিতণ্ডা, সেই রাতে কিন্তু রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়েল জাতির উদ্দেশ্যে টিভিতে ভাষণ দেন, আর সেখানে তিনি ঘোষণা করেন যে উত্তর কোরিয়ার হাত থেকেই দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং সাধারণ মানুষের স্বাধীনতা এবং সুখ কেড়ে নেওয়া রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করার জন্যই জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে মিস্টার ইয়েলের অভিযোগ যে বিরোধী শক্তি উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল। তার কথায় বিরোধী দল কিম জং উনের নির্দেশ অনুযায়ী এদেশে শান্তি লঙ্ঘন করারও চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত, ফলে দেশ ক্রমশই পঙ্গু হয়ে যাচ্ছে। বিরোধীরা মোটেও সাধারণ মানুষের কথা ভাবছে না। তিনি আরও বলেছেন যে দেশের জাতীয় পরিষদ অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এর ফলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা বদলে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই অবস্থা জারি করা জরুরি হয়ে পড়ছে বর্তমানে। এরপরেই পরবর্তীতেই সেখানে যে ন্যাশনাল অ্যাসেম্বলি রয়েছে তার প্রবেশদ্বার কিন্তু সিল করে দেওয়া হয়েছিল এবং তা সেনাবাহিনীর দ্বারা ঘিরে ফেলা হয়েছিল। বলা হয় যে 2022 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী নিয়ন্ত্রিত সংসদের সঙ্গে ইউনের মতবিরোধ চলে আসছে। তবে জেনে নেওয়া যাক, এই যে জরুরি অবস্থা লাগু করা হয়েছিল, এই জরুরি অবস্থায় কি কি নিষেধাজ্ঞা ছিল। জরুরি অবস্থায় কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নেওয়া যাবে না। সে দেশের সংসদ, স্থানীয় কাউন্সিল বন্ধ থাকবে। কোনো রাজনৈতিক মিছিল কিংবা প্রতিবাদ মিছিল করা যাবে না। মিডিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সরকারের। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, রেডিওর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে। কোনো ব্যক্তি আন্দোলনে নামতে পারবেন না কিংবা প্রতিবাদ মিছিলেরও আয়োজন করতে পারবেন না। হিংসা ছড়াতে এমন কোনো বক্তব্য রাখা যাবে না। ভুল তথ্য কিংবা ভুয়ো তথ্য ছড়ানো যাবে না। সরকারের বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়া যাবে না। এগুলি করলে কঠোর শাস্তি নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীদেরকেই 48 ঘন্টার মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও কিন্তু রয়েছেন। কেউ কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছিলেন, মার্শাল ল লাগু হওয়ার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সামান্য কিন্তু অসুবিধা হবে, এ কথাও তিনি বলেছিলেন। কোনো পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তির তল্লাশি নেওয়া যেতে পারে। মার্শাল ল ভঙ্গ করলে আটক কিংবা গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন ইউন। এখন প্রশ্ন হলো যে তিনি এই এমার্জেন্সিকে লাগু করেছিলেন, কিন্তু 6 ঘন্টা যেতে না যেতেই তিনি এই এমার্জেন্সিকে তুলে নিতে বাধ্য হলেন কেন? ওই যে কথায় আছে না, যে ঘরের মানুষই যদি সায় না দেয় আপনার সিদ্ধান্তে, তবে তো মানুষ সুযোগ নেবেই। এখানে খানিকটা এমনই দেখা যায়। 300 সদস্যের দক্ষিণ কোরিয়ার সংসদের সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল হলো ডেমোক্রেটিক পার্টি। ইয়েলের ডাকা এই সামরিক শাসন সংবিধান বিরোধী। কোনো নিয়মে এই সামরিক শাসনের ডাক দেওয়া যায় না বর্তমান সময়ে। এই কাজ করায় প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশনও আনা যেতে পারে বলেন বিরোধীরা। ওখানে দেখা যায় যে অন্যান্য যে ছোট ছোট বিরোধী দলরা রয়েছে তাদেরকে নিয়ে মোট বিরোধীর সংখ্যা এসে দাঁড়ায় 192। পরে দেখা যায় যে তার নিজের দলের 10 জন সদস্য সেই সামরিক শাসনের বিরুদ্ধে ভোট দেন। তারপর পরদিন সকালে ক্যাবিনেট বৈঠক করে দক্ষিণ কোরিয়ার ওপর থেকে সামরিক শাসন প্রত্যাহার করে নেন ইউন। এই আবহে সেই দেশের প্রধান বিরোধী দল এবার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে আলটিমেটাম দিল পদ ছাড়ার জন্য, নয়তো ইউনকে ইমপিচমেন্ট করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন কোরিয়ার বিরোধী দল। ইউনকে রাষ্ট্রপতি পদ থেকে সরাতে সংসদে 200 জনের সমর্থনের প্রয়োজন পড়বে, যা অনায়াসে করা সম্ভব বর্তমান সময়ে। তো আশা করি বোঝা গেল যে কেন তিনি এমার্জেন্সি লাগু করলেন, আবার কেনই বা তিনি 6 ঘন্টার মধ্যেই তার এমার্জেন্সিকে তুলে নিতে বাধ্য হলেন। তার দাবি ছিল উত্তর কোরিয়ার দ্বারা বিরোধীরা প্রভাবিত হচ্ছে এবং দেশকে অচল অবস্থার দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু সেই করতে গিয়ে তিনি কিন্তু দেশকে অচল অবস্থার দিকে চালিত করেছিলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার পদ নিয়ে এখন শঙ্কা এসেছে যে তিনি তার পদকে টিকিয়ে রাখতে পারেন কিনা আগামী সময়।
এটা কিন্তু দেখার বিষয় যে তিনি কি পরবর্তী সময় প্রেসিডেন্ট পদে দক্ষিণ কোরিয়াতে থাকছেন কিনা। কেননা বিরোধীরা কিন্তু তাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং রিজাইন করার জন্য বলেছে যে তিনি যদি স্বেচ্ছায় না করেন তাহলে কিন্তু ইমপিচমেন্টের ব্যবস্থা করা হবে। এবং যা ভোটের সমর্থনের পরিস্থিতি দেখা যাচ্ছে, তো সেই হিসাবে কিন্তু বলাই যায় যে যদি বিরোধীরা চায় তারা ইজিলি তাকে ইমপিচমেন্টের মাধ্যমে সেই রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে পারবে। তো এটা এখন সময়ের অপেক্ষা যে কি হয় পরবর্তী সময়ে, যে তিনি থাকেন পরবর্তী প্রেসিডেন্ট পদে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়। তো এই ছিল বিষয় সাউথ কোরিয়ার এমার্জেন্সি লাগু হওয়া এবং সেটাকে তুলে নেওয়ার পিছনে কারণ। এবং পরবর্তী আপডেট কি আসে সেটার পরে অবশ্যই আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো বা আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই একটি ছোট্ট ছোট্ট যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যে বলছি, এটা করলে পরে কি হবে, ভিডিওটি আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে যাবে এবং আমাদের আরো উৎসাহ পাবো এই টাইপের ভিডিওকে তৈরি করতে। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।